না, কারণ আমার নিজের উপর কনফিডেন্স আছে। কারো উপর ডিপেন্ডেবল হতে চাই না আমি। এতে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। আরে বাহ, হোয়াট আ লজিক! এসব ইবলিসি লজিক নিয়ে আপনি রাতে ঘুমান কিভাবে? ঘুমের মধ্যে তারা নাড়াচাড়া করে না? বিদ্রূপ করলেন আমার লজিককে, ইবলিশি লজিক বললেন। অবভিয়াসলি এসব আপনার ইবলিসি লজিক। রাস্তাঘাটে দুর্ঘটনা এড়াতে অবশ্যই অন্যের উপর ডিপেন্ডেবল হতে হয়, এতে ঝুঁকি কম থাকে। হুম, সবাই যে আমাকে বাঁচানোর জন্য দুহাত বাড়িয়ে দেবে এমনটা কিন্তু নয়। কেউ কেউ আবার ওত পেতে থাকবে আমাকে মারার জন্য, আমাকে ধ্বংস করার জন্য। তাই যার তার উপর ডিপেন্ড করতে নেই। যদিও কথাটা আমি আপনাকে বলিনি, তবে ছোটবেলা থেকে আমি এই লজিকেই বড় হয়েছি। বিপদে কারোর উপর ভরসা করতে নেই। নিজের বলই হলো বাহুবল। কারণ আমি মনে করি আমি নিজেকে বাঁচাতে যতটা কেয়ারফুল হব, অন্যরা ততটা কেয়ারফুল হবে না। তাই নিজের প্রতিরক্ষা নিজেকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জ্ঞানের রানী। তো বলি কি, আপনার থেকে জ্ঞান অর্জন করতে কি আমার ফিস দিতে হবে? ফাজলামি করবেন না তো। এমনিতেই আছি আমি মহা টেনশনে। কিসের টেনশন শুনি? দিশা যদি সত্যিটা স্বীকার না করে? করবে না কেন? পুলিশের লাঠির বাড়ি খেয়ে ফরফরিয়ে সব স্বীকার করবে। দিশা তো এমনিতেই আমার উপর ক্ষিপ্ত। যদি কোনোভাবে আমাকে ফাঁসিয়ে দেয়? যদিও আপনি কারো উপর ডিপেন্ডেন্ট নন, তবুও বলছি এই বিষয়টা আমার উপর ছেড়ে দিন। টেনশন ফ্রি থাকুন। আপনি বরং এখন পিয়াসা ও নেহাল ভাইয়ার রিসেপশনটা নিয়ে ভাবুন। এতে আর ভাবার কি আছে? সময় মতো তো রিসেপশন হবেই। বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে তো আপনাদের মেয়েদের সাজগোজ রূপচর্চার কোনো কমতি থাকে না। তার উপর শপিং এর একটা ব্যাপার স্যাপার আছে, তাই বললাম আগে থেকেই প্রিপারেশন নিতে। আমার আবার রূপচর্চা? হাজার রূপচর্চা করলেও গায়ের রং চামড়া তো আর ফর্সা করতে পারবো না। তাই বাড়ির কোনো অনুষ্ঠান নিয়ে আমার তেমন কোনো মাতামাতি নেই। তার মানে আপনি মিন করতে চাইছেন গায়ের ফর্সা চামড়াই সব? যার যেটার কমতি কেবল সেই তার গুরুত্ব বুঝে, জানেন। বাকিরা শুধু জ্ঞান দিতে আসবে। যাই হোক, রিসেপশনে আপনার কি প্ল্যান? ওই তো আপনারই মতো, কোনো প্ল্যান নেই। কি রঙের পাঞ্জাবি পরবেন? এখনো ডিসাইড করিনি। আমি একটা রং সাজেস্ট করব। করুন। মেরুন কালার। হ্যাঁ, এসব হলো মেয়েদের কালার। আমি তো কালো সাদা ছাড়া পাঞ্জাবি পরি না। কে বললো এসব মেয়েদের কালার? আর সব সময় তো একই রং ভালো লাগে না পড়তে, তাই না? মাঝে মাঝে একটু পরিবর্তন আনা দরকার। মেরুন কালার আপনার প্রিয় রং? হুম, আমার খুব শখ, জানেন। মেরুন কালার পাথরের কাজ করা গর্জিয়াস একটা লেহেঙ্গা পরবো। কিন্তু কিন্তু কি? দীর্ঘশ্বাস ফেলল নিহারিকা, বিদ্রুপের হাসি হেসে বলল, আমার গায়ের রং তো কালো। ড্রেসের চেয়ে আমার গায়ের রংটাই বেশি চকচক করবে। অমনি রাস্তার পাশ ঘেঁষে বাইকটা থামিয়ে দিল রূপল। পিছু ফিরে নিহারিকার দিকে অগ্নিঝরা দৃষ্টি নিক্ষেপ করলো। রূপলের আকস্মিক এই তেজি রূপ দেখে নিহারিকা ভয় পেতে শুরু করলো। রূপলের এভাবে রেগে যাওয়ার কারণ সে বুঝল না। নিহারিকা তো রূপলকে কটাক্ষ করে কিছু বলেনি। কিয়ৎক্ষণ নিহারিকার দিকে এভাবে রক্তশূল দৃষ্টিতে তাকিয়ে থেকে রূপল তীক্ষ্ণ গলায় বলল, নিজেকে সবসময় ছোট করে খুব মজা পান আপনি, তাই না? আপনি যেমনটা নিজেকে ভাবেন আপনি কিন্তু তেমনটাও আহামরি কালো নন। ডু ইউ নো দ্যাট নিহু? আপনার গায়ের রঙের চেয়ে আপনার চোখ, আপনার নাক, আপনার ঠোঁট, আপনার হাসি কতটা আকর্ষণীয়। যারা খাঁটি সৌন্দর্য খুঁজবে তারা কখনো আপনার গায়ের রঙের দিকে নয়, বরং আপনার চেহারায় যে অদ্ভুত মায়া আছে সেই মায়ার প্রেমে ডুবে যাবে। ভ্যাবাচেকা খেয়ে নিহারিকা রূপলের দিকে তাকিয়ে রইল। রূপল এতটা নিখুঁতভাবে তার রূপের প্রশংসা করে দিল। তবে কি রূপল এতটা সূক্ষ্ম নজরে তার দিকে তাকায়? এই প্রথম কোনো পুরুষ তার রূপের প্রশংসা করলো। কুৎসিত দেখতে মেয়েটাকে এক পলকে রূপসী বানিয়ে দিল। খুশিতে নিহারিকার চোখের কোণে স্বচ্ছ জল টলমল করছিল। সঙ্গে সঙ্গে রূপল নিহারিকার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল। রাগের চোটে রূপল এতদিন যাবৎ নিহারিকাকে নিয়ে যা ভাবতো সব অভিব্যক্তি প্রকাশ করে দিল, যা তাকে এই মুহূর্তে লজ্জায় ফেলে দিল। কোনো কথা না বাড়িয়ে রূপল পুনরায় বাইক স্টার্ট করে দিল। দুজনের মধ্যেই পিনপতন নীরবতা বিরাজ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রূপল নিহারিকাদের বাড়ির সামনে এসে বাইক থামালো। নিশ্চুপ হয়ে দুজনেই বাইক থেকে নেমে পড়ল। নিহারিকার পিছু পিছু রূপল ও নিহারিকাদের বাড়িতে ঢুকে পড়ল। নিহালও তখন বাড়িতে উপস্থিত। রূপলকে দেখে ভীষণ খুশি
খুশি হলো সে, তবে খুশি হতে পারল না পিয়াসা। রূপলের সাথে নিহারিকাকে একদমই মানাতে পারে না সে। নিহারিকাকে ড্রাগস দেওয়ার ঘটনাটা এবং শেষ পর্যন্ত আসল দোষীদের পুলিশের হাতে তুলে দেওয়ার সব ঘটনা রূপল ধীরে ধীরে নিহাল, মার্জিনা বেগম এবং পিয়াসাকে খুলে বলল। সব শুনে সবার মধ্যে যেন আতঙ্ক কাজ করছিল, তেমনিও আনন্দও হচ্ছিল। এবার অন্তত নিহারিকা আকাশের হাত থেকে মুক্তি পেল, খারাপ কিছু হওয়ার হাত থেকে বেঁচে গেল। যদিও পিয়াসা এই গোটা ব্যাপারটাই বেশ নাক সিটকাচ্ছিল। নিহারিকার পাশে ঢাল হয়ে রূপলের দাঁড়ানোটা তার সবচেয়ে অপছন্দের এবং বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল। বাড়িতে পৌঁছেই নিহারিকা তার রুমে ঢুকে গেল। কারোর সাথে দেখা করতে কিংবা কথা বলতে ইচ্ছে হলো না তার। পিয়াসা এবং নাজনীন বেগম চলে গেলেন রান্নাঘরে রূপলের জন্য নাস্তা তৈরি করতে। সেই সুযোগে রূপলকে একা পেয়ে নিহাল একটা সিক্রেট রূপলের কাছে শেয়ার করলো। প্রাণোচ্ছল হেসে এসে প্রফুল্ল গলায় রূপলকে বলল, একটা গুড নিউজ আছে রূপল। বেশ আগ্রহী গলায় রূপল বলল, কি গুড নিউজ জিজু? নিহারিকার জন্য একটা বিয়ে এসেছে। ছেলেটা অবশ্য আমার অফিসেরই কলিগ। খুব তাড়াহুড়ো করছে তারা। আমার রিসেপশনের পরপরই নিহারিকাকে দেখতে আসবে তারা। নিস্তব্ধ নির্বিকার হতভম্ব রূপল। কিছু মুহূর্তের জন্য তার নড়াচড়া প্রায় বন্ধ হয়ে গেল। নিহালের কথা তার এক কান দিয়ে প্রবেশ তো করলো, তবে অন্য কান দিয়ে তা বের হওয়ার বদলে বরং কর্ণকুহরে থেকেই বিকট আওয়াজে প্রতিধ্বনিত হচ্ছিল, যার তিক্ততা রূপল বাইরে প্রকাশ করতে না পেরে ভিতরে ভিতরে গুমড়ে মরছিল। এই প্রথম তার উপলব্ধি হলো নিহারিকার প্রতি তার মনে আলাদা এক অনুভূতি জন্ম নিয়েছে, যা হয়তো এক দুই দিনে তৈরি হয়নি, ধীরে ধীরে তৈরি হয়েছে। রূপলের আকস্মিক স্তব্ধতা দেখে অবাক হলো নিহাল। নির্বোধ ভঙ্গিতে সে রূপলকে তার হাত দ্বারা মৃদু ধাক্কা দিল। অমনি রূপল তার নিচের মধ্যে ফিরে এলো, জায়গা থেকে কিঞ্চিত নড়ে চড়ে বসলো। নিহালের দিকে সচকিত দৃষ্টি ফেলল সে। অমনি বিস্ময়কর গলায় নিহাল প্রশ্ন ছুড়ল, হোয়াট হ্যাপেন্ড রূপল? হঠাৎ কোন ঘুরে ডুবে গেলে তুমি? আমি এতক্ষণ ধরে যা যা বলছিলাম তার কিছুই শুনতে পাওনি তুমি? নিহালের থেকে দৃষ্টি ফিরিয়ে নিল রূপল। মাথা নুইয়ে সে নখ খুঁটতে লাগলো। গলা ঝেড়ে সে গম্ভীর গলায় নিহালকে বলল, বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না জিজু? যেমন কিসের তাড়াহুড়ো? নিহারিকা তো সবেমাত্র অনার্সে উঠলো, অন্তত অনার্সটা কমপ্লিট করুক। ও আচ্ছা, পড়ালেখা নিয়ে তুমি টেনশন করছো? এটা টেনশনের কোনো ব্যাপার হলো? বাস বিয়ের পরেও নিহা পড়তে পারবে, উজ্জ্বল তাকে পড়াবে, এই বিষয়ে কোনো এক্সট্রা টেনশন বা সন্দেহ নেই। বাই এনি চান্স বিয়ের পর যদি না পড়াই জিজু, আই থিঙ্ক প্রত্যেকটা মেয়েরই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার পর বিয়ে করা উচিত। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ এভরি ওমেন। টু বি অনেস্ট জিজু, এদিকে আমাদেরও গুরুত্ব দেওয়া উচিত। রূপলের কথায় যদিও যথেষ্ট যুক্তি রয়েছে, তবুও নিহাল বিষয়টা নিয়ে প্রচন্ড দ্বিমনায় ভুগতে লাগলো। ভাবুক হয়ে সে রূপলের দিকে কিঞ্চিত ঝুঁকে এলো, চিন্তিত গলায় শুধালো, তার মানে তুমি বলছো বিয়েটা ক্যান্সেল করে দিতে? নিহালের মুখ থেকে এই কথাটি শোনার জন্যই যেন অপেক্ষা করছিল রূপল। বনিতা ভুলে এসে ঝট করে দ্রুত গলায় বলে দিল, আই থিঙ্ক করে দেওয়া উচিত জিজু। ধ্যাত, পাগল তুমি! আম্মায় ছেঁচবে আমাকে এই কথা শুনলে। এমনিতে নিহার তেমন বিয়েটি আসে না, যদিও এই নিয়ে আমার কোনো আফসোস নেই, তবে মা বাবার এই নিয়ে খুব টেনশন হয়। বোঝোই তো তাদের টেনশন কি নিয়ে। তীব্র উত্তেজনা নিয়ে রূপল বলল, আন্টি আঙ্কেল বুঝে না বলে অযথা টেনশন করে জিজু, কিন্তু আপনি তো বুঝেন হোল ওয়ার্ল্ড এখন যোগ্যতার পেছনে ঘোরে। কার গায়ের রং কি, কে দেখতে কেমন, লম্বা না খাটো, কার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, ট্রাস্ট মি এসবের দিকে তাকানোরও সময় নেই এখন কারো। সবাই এখন যোগ্যতাকে জাজ করে। সময় বদলেছে, মানুষের দৃষ্টিভঙ্গিও বদলেছে জিজু। এখন আর কেউ আগের জামানার মতো ব্যাকডেটের চিন্তাধারা নিয়ে বসে নেই। লেখাপড়া শেষ করে নিহু যখন তার যোগ্যতা অনুযায়ী ভালো কোনো চাকরি বাকরি করবে, তখন ছেলের অভাব পড়বে না, ট্রাস্ট মি। দেখা যাবে তখন তার পেছনে ছেলেদের লাইন পড়ে গেছে। এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেও নিহাল কেমন সন্দেহপ্রবণ হয়ে উঠল। ভ্রুযুগল উঁচিয়ে সে রূপলের দিকে তাকালো, প্রশ্ন ছুড়ল, এক সেকেন্ড, কি বললে তুমি? আরেকবার বলো তো। আমি যদি ভুল না শুনি, নিহারিকাকে তুমি নিহু বললে? অমনি থতমত খেয়ে গেল রূপল। শার্টের কলার ঝেড়ে এসে অস্থিরতা প্রকাশ করলো, অবিন্যস্ত গলায় বলল,
নিহারিকা নামটা খুব হার্ড তো তাই শর্ট করে দিলাম। নিহু ইজ পারফেক্ট। ওকে, বাট আমরা তো তাকে নিহা বলে ডাকি, তুমিও চাইলে তাকে নিহা ডাকতে পারবে, বাট নিহুর একটা অন্যরকম শোনালো তো, তাই বললাম। নিহালের হুটহাট সন্দেহজনক প্রশ্নে রূপল বেশ বিরক্ত বোধ করছিল। রাগে গজগজ করে সে মনে মনে অভিসন্ধি কষিয়ে বলল, এই বান্দায় আমারে জেরা করতে বইছে, ঘাম ছুটিয়ে দিল জাস্ট। বিয়ে ভাঙা কি চারটেখানি কথা? উফ, বিরক্তিকর। খুঁড়িয়ে পেঁচিয়ে কথা বলা আমার মোটেও পছন্দ নয়। এর চেয়ে ভালো বরং ডিরেক্টলি বলে দেওয়া, সময় হলে আমি নিহুকে বিয়ে করব। তার বোনকে দেখলে যে আমার সেন্সেশন হয়, এটা তো তার অন্তত বোঝা উচিত। ইভেন আমি তো তার বোনকে একটা স্পেশাল নামেও রাখছি। তবুও কি বুঝতে পারছে না তিনি আমি কি চাইছি? কেমন বেটা মানুষ রে। ইতিমধ্যেই পিয়াসা এবং মার্জিনা বেগম নাস্তার প্লেট হাতে নিয়ে ড্রয়িং রুমে এলো। নেহাল এবং রূপল নিজেদের অবস্থানে চুপচাপ হয়ে বসে রইল। মার্জিনা বেগম হেসে হেসে রূপলের হাতে কফির মগ তুলে দিলেন। প্রফুল্ল গলায় বললেন, কি রূপল, বোনের রিসেপশনের পরেই তো আরেকটা বিয়ের দাওয়াত তোমাদের জন্য অপেক্ষা করছে। আগে ভাগেই প্রস্তুত হয়ে থাকো। কফির মগটা হাতে নিয়ে রূপল সৌজন্যতার হাসি হাসতে বাধ্য হলো। বুঝেও কিছু না বুঝার ভান ধরে শুধালো, কার বিয়ে দাওয়াত আন্টি? বুঝলাম না ঠিক। তখনই মার্জিনা বেগমের মুখের কথা টেনে নিল পিয়াসা। রূপলের ঘাড় থেকে নিহারিকা বিদায় হবে সেই খুশিতে সে পৈশাচিক হাসল। আপদ দূর হবে ভেবে সে মহা খুশি। দ্রুত গলায় রূপলকে বলল, কার আবার? নিহারিকার। খুব শীঘ্রই তার বিয়ে। নির্বোধ দৃষ্টিতে রূপল পিয়াসার দিকে তাকালো। মার্জিনা বেগমের সমস্ত ক্ষোভ সে পিয়াসার উপর ছাড়তে উদ্যত হলো। নিমেষেই চোখ দুটো তার ক্ষিপ্ত হয়ে উঠল। হঠকারী গলায় প্রশ্ন ছুড়ল, পাত্র এখনো দেখতেই এলো না তাকে, এর মধ্যেই তোরা তাকে বিয়ে টিয়ে দিয়ে দিচ্ছিস? এত ওভার কনফিডেন্স কেন তোরা? আশ্চর্য মানুষ তো। রূপলের এহেন রাগের কারণ পিয়াসার বুঝতে বেশি সময় ব্যয় করল না। তবে উপস্থিত সবার সামনে পিয়াসা কোনো বাজে ব্যবহার করতে চায় না রূপলের সাথে, তাই সে খামোশ খেয়ে গেল। তবে এই বিষয়ে একরত্তিও ছাড় পাবে না রূপল। যে কোনো ভাবেই হোক নিহারিকার ভূত সে রূপলের মাথা থেকে নামাবেই। রূপলের কথার পরিবর্তে মার্জিনা বেগম মুখটাকে কেমন কালো করে বললেন, বালাই ষাট, এসব তুমি কি বলছো রূপল? ছেলে তো আমার নিহারিকাকে দেখেছেই, পছন্দ হয়েছে বলেই তো বিয়ের প্রস্তাবটা দিল। দোয়া করো বাবা, যেন ভালোই ভালো সব মিটে যায়। কফির মগটা টি টেবিলের উপর রাখলো রূপল। রাগকে যথেষ্ট সংযত করার চেষ্টা করলো সে। এই মুহূর্তে রেগে গেলেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠবে। মার্জিনা বেগমকে ইনডিরেক্টলি সে কিছু বোঝাতে পারবে না, তাই সে ঠান্ডা মাথায় মার্জিনা বেগমকে বোঝানোর উদ্দেশ্যে বলল, দেখুন আন্টি, কোনো বিষয় নিয়ে তাড়াহুড়া করা ঠিক না। ধীরে সুস্থে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। ইভেন বিয়ের মতো ইম্পর্টেন্ট কিছু হলে তো আর কথাই নেই। প্রয়োজনে একটা বিষয় নিয়ে 20 বার ভাববেন। কথাগুলো বলছি কারণ নিহারিকাকে দেখানোর আগেই ছেলের সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিন। ছেলের চরিত্র, ব্যবহার, আচরণ, ছেলের হিস্ট্রি সব খতিয়ে দেখুন। আপনাদের কথা অনুযায়ী মনে হচ্ছে ছেলে খুব তাড়াহুড়ো করছে, যা তাকে সন্দেহ করার মেইন পয়েন্ট। বিয়ে তো করবোই ভাই, আজ না হয় কাল, সো এত তাড়াহুড়ো করার কি আছে? ধীরে সুস্থে কর। যদি তো রেকর্ড খারাপ না হয়ে থাকে তো আমি যা বলার বলে দিয়েছি আন্টি, বাকিটা আপনারা পরিবারের সবাই এক হয়ে সিদ্ধান্ত নিন। তাছাড়া নিহারিকা থেকেও এই বিষয়ে মতামত নেওয়াটা প্রয়োজন আছে। ইভেন বিয়েটা তার, হোপ সো আপনারা তার মতের বিরুদ্ধে গিয়ে কিছু করবেন না। খালি মুখেই রূপল হন হনিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। রূপলের যাওয়ার পথে তাকিয়ে মার্জিনা বেগম চিন্তিত হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গেই দৃষ্টি ফিরিয়ে তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে বসে থাকা নিহালের দিকে তাকালেন। বিচলিত গলায় শুধালেন, রূপল, এসব কি বলে গেল নিহাল? ছেলে তাড়াহুড়ো করছে মানেই কোনো ঘাপলা আছে। তুই ঠিকঠাক ভাবে ছেলের খোঁজ খবর নিয়েছিস তো? রূপলের কাণ্ড কীর্তি নিহালের মাথার উপর দিয়ে গেল। কিছু স্বাভাবিক মনে হলো না তার। রূপলের চিন্তা মাথা থেকে ঝেড়ে নিহাল নিশ্চিন্ত গলায় তার মাকে বলল, আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি মা, ছেলে দেখতে শুনতে ভালোই। কয়েক মাস হলো আমাদের কোম্পানিতে জয়েন করেছে। খুবই শান্তশিষ্ট, নম্রভদ্র, বুঝদার একটি ছেলে। অমনি সুযোগ পেতেই পিয়াসা মুখ খুলল। অনর্গল গলায় তার শাশুড়ি মাকে বলল, ছেলে যেহেতু ভালোই মা, আপনারা বরং কথাবার্তা আঁকান। বেশি বাঁচতে গেলে দেখা যাবে একটা সময় পর আর বিয়েই আসবে না। তাই সময় থাকতে থাকতে বিয়ে টিয়ে দিয়ে দেওয়াই ভালো।
এই কথাটা আমার মা সব সময়ই বলে, তাই তো অনার্সে ওঠার সাথে সাথেই মা আমাকেও বিয়ে দিয়ে দিল। পিয়াসার কথায় এই প্রথম ভরসা পেলেন মার্জিনা বেগম। আশ্বস্ত গলায় তিনি বললেন, তুমি ঠিক বলেছ মা, নিহালের বাবা আজ বাড়ি ফিরুক, বিয়েটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। রাত ৮টা তখন। আকাশ, সবিতা এবং তিশারা একটা দফা করে থানার সব কাজকর্ম সেরে রূপল তার কাজিন সজল এবং শাকিলকে নিয়ে টং দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারে চা খাচ্ছে। তবে রূপল চা খাচ্ছে কম, সিগারেটে ফুঁক দিচ্ছে বেশি। টেনশনে তার মাথা ফেটে যাচ্ছে, অস্থির লাগছে খুব। রূপলের এই অস্থিরতা দেখে সজল এবং শাকিল নিশ্চুপ। দুজনেই বুঝতে পারছিল না নিহারিকার বিয়ে নিয়ে রূপলের কেন এত মাথা ব্যথা, কি চলছে রূপলের মধ্যে। তবে এই নিয়ে তারা কোনো প্রশ্ন করতে চায় না রূপলকে। যেচে পড়ে মারধর খাওয়ার শখ নেই তাদের। তবে এত কিছুর মধ্য থেকেও রূপলের সূক্ষ্ম নজর ছিল টং দোকানের বিপরীত পাশে থাকা দোতলা বিশিষ্ট পাকা বাড়িটির দিকে। কারো বের হওয়ার জন্য যেন সে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তখনই তার অপেক্ষার অবসান ঘটিয়ে একটি তরুণ ছেলে বাড়ির ভিতর থেকে বের হয়ে এলো। রাস্তার এপাশে ওপাশে তাকিয়ে ছেলেটি রাস্তা পার হয়ে সোজা টং দোকানের দিকেই হেঁটে আসছিল। অমনি রূপল চা খাওয়া বন্ধ করে দিল, সিগারেটটিও হাত থেকে ফেলে দিল। পাশ থেকে সজল ও শাকিল এসে রূপলের গা ঘেঁষে দাঁড়ালো, বলল, ভাইয়া, এই সেই উজ্জ্বল যাকে আমরা খুঁজছি। মিনমিনে গলায় রূপল বলল। চিনেছি, সাইডে দাঁড়া তোরা। রূপলের কথা মতো সজল এবং শাকিল তার পাশ থেকে সরে দাঁড়ালো। হেঁটে এসে উজ্জ্বল টং দোকানে দাঁড়ালো। রূপলের পাশে দাঁড়িয়ে উজ্জ্বল হাসি মুখে দোকানদারকে বলল, চাচা, 1 কাপ চা দিয়েন তো, দুধ বেশি করে। দোকানদারও হেসে হেসে উজ্জ্বলকে বলল, দিতাছি বাবা, একটু অপেক্ষা করুন লাগবো। ওকে চাচা, আপনি শান্ত ধীরে বানান, আমি অপেক্ষা করছি। এই বলে উজ্জ্বল দোকানে থাকা বেঞ্চিতে বসলো। পায়ের উপর পা তুলে বসে সে প্যান্টের পকেট থেকে ফোন বের করে বেশ মনোযোগ দিয়ে ফোন ঘাঁটতে লাগলো। ডোন্ট কেয়ার ভাব তার। আশেপাশে কারো দিকে তাকানোর কোনো মুড নেই। উজ্জ্বলকে কিছুতেই যেন সহ্য করতে পারছে না রূপল। কারণ উজ্জ্বলকে রূপল যতটা আনস্মার্ট ভেবেছিল, উজ্জ্বল ততটাও আনস্মার্ট নয়। দেখতে শুনতে ভালোই, পছন্দ করার মতো। এই প্রথম কোনো ছেলেকে দেখে বড্ড হিংসে হচ্ছিল তার। রূপলের রাগী রূপ দেখে সজল এবং শাকিল শুকনো ঢোক গিলতে লাগলো। ইশারায় দুজন রূপলকে বলছিল শান্ত হতে। কে শোনে কার কথা? উজ্জ্বলের ভাব দেখে রূপলের মাথা তো আরো গরম হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এখনই মাথাটা ফাটিয়ে দিতে। হন হনিয়ে হেঁটে রূপল দোকান থেকে বের হয়ে গেল। রাস্তার পাশে পার্ক করে রাখা বাইকের সাথে সে হেলান দিয়ে দাঁড়ালো। পকেট থেকে ফোনটি বের করে নিহারিকার নাম্বারে কল করলো। সঙ্গে সঙ্গে নিহারিকা ওই পাশ থেকে কলটি তুললো। নম্র গলায় নিহারিকা হ্যালো বলতেই রূপল কর্কশ গলায় শুধালো, এই চশমাওয়ালা ছেলে পছন্দ আপনার? তাজ্জব বনে গেল নিহারিকা। এই মাত্র টিউশনিতে এলো সে, তাই উঁচু গলায় পরিষ্কার ভাবে কথা বলতে পারছে না সে। নিচু গলায় ফিসফিসিয়ে এসে রূপলকে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন রূপল? ফোন করে এসব জিজ্ঞেস করার বিষয় হলো? যত সব ফালতু কথা। যা আস্ক করেছি তার আনসার দিন, আননেসেসারি কথা বলবেন না। রাগে নিহারিকা দাঁত কিরমিরিয়ে বলল, আমি পড়াতে এসেছি, আপনার আজারা বকবক শুনতে নয়। ফোনটা রাখুন। এই স্টপ, কল কাটবেন না, একদম না। এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে আসুন, আমি বাইক নিয়ে অপেক্ষা করছি। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন রূপল। কি হয়েছে কি আপনার, বলুন তো। আগে আমার প্রশ্নের উত্তর দিন, কানা দেখতে ছেলে আপনার পছন্দ? নিহারিকা বেশ বুঝতে পেরে গেছে ছাড়ি ছুরি দিয়ে রূপলকে থামানো যাবে না। পাগলকে না ঘাটিয়ে বরং তার কথা মতো যে কোনো একটা উত্তর দিয়ে দিলেই ভালো। প্রত্যুত্তরে নিহারিকা রাগী গলায় বলল, হ্যাঁ পছন্দ, এবার খুশি? এই বলে নিহারিকা কলটি কেটে দিল। রাগে রূপলের মাথা ভনভন করে ঘুরতে লাগলো। রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছিল না সে। বাইকে চড়ে একটা লাথ মেরে মৃদু চিৎকার করে বলল, তার মানে ওই ছেলেকে নিহু পছন্দ করবে?
এই পরিস্থিতিতে ভেঙে পড়তে চাইল না রূপল। হনহনিয়ে হেঁটে সে আবার টংদোকানে চলে এলো। ইশারায় শাকিল ও সচলকে বলল উজ্জ্বলের পাশ থেকে সরে দাঁড়াতে। দুজনেই উজ্জ্বলের পাশ থেকে সরে দাঁড়ালো। অমনি রূপল পায়ের উপর পা তুলে উজ্জ্বলের পাশে বসলো। রাগী ভাব নিয়েই উজ্জ্বলের দৃষ্টি আকর্ষণ করার জন্য গলা ঝাঁকালো, বলল, হাই। ফোন থেকে মনোযোগ সরিয়ে উজ্জ্বল পাশ ফিরে রূপলের দিকে তাকালো। সৌজন্যতার খাতিরে বলতে বাধ্য হলো, হ্যালো। উজ্জ্বলের সাথে সখ্যতা বাড়ানোর চেষ্টা করলো রূপল। জোরপূর্বক হেসে বলল, আই এম রূপল, এন্ড ইউ? শুকনো হেসে উজ্জ্বল বলল, আই এম উজ্জ্বল। বেশ ভাব নিয়ে উজ্জ্বল আবার তার ফোনের দিকে মনোযোগ দিল। মাথা ঠিক নেই রূপলের, কখন সে উজ্জ্বলের মাথা ফাটিয়ে দেয় বলা যায় না। এই প্রথম কেউ রূপলের সাথে এত ভাব নিল, যেখানে সে সবার সাথে ভাব নিতে অভ্যস্ত। তাই পরিস্থিতি মানিয়ে নিতে তার কিছুটা সময় নিতে হলো। বেহায়াদের মতো রূপল আবারও উজ্জ্বলদের দিকে প্রশ্ন ছুড়ল, শুনলাম আপনার মা আপনার জন্য মেয়ে দেখছে। উজ্জ্বলের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করাতেও অবাক হলো না উজ্জ্বল, বরং সে স্বাভাবিক গলায় জবাবে রূপলকে বলল, দেখছিল, এখন দেখা শেষ, মেয়ে পছন্দ হয়েছে। মায়ের কথা আর কি বলবো, ওদিকে এত ঘটক লাগিয়ে রেখেছে। ঘটকের উপাধি পেয়ে রূপল রাগে কপাল ঘষতে লাগলো। তবে শিওর হয়ে নিল নিহারিকাকে তাদের গোষ্ঠীর শুদ্ধ সবাই পছন্দ করেছে। সচল এবং শাকিলকে নিয়ে রূপল সঙ্গে সঙ্গে টং দোকান থেকে বের হয়ে গেল। জিদ্দি হয়ে তাদের দুজনকে রূপল বাড়ি ফিরে যেতে বলল। বুকের উপর দুহাত গুছিয়ে নিহারিকা রুদ্রাক্ষীর ন্যায় রাগী রূপ নিয়ে রূপলের মুখোমুখি দাঁড়িয়ে আছে। নিহারিকার দিকে না তাকিয়ে রূপল বেশ গা ছাড়া ভাব নিয়ে রাস্তার এদিক ওদিক তাকিয়ে সিগারেট ফুঁকছে। এক পর্যায়ে যে দমন করতে না পেরে নিহারিকা চিৎকার করে রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, আমার পারমিশন ছাড়া আপনি আমার স্টুডেন্টদের বাসায় ঢুকলেন কেন? হ্যাঁ, কেন আপনি পড়ানোর অবস্থায় আমাকে ওই বাড়ি থেকে বের হয়ে আসতে বাধ্য করলেন? আন্টির সামনে আমাকে লজ্জা দিলেন কেন? হ্যাঁ। তবুও শান্ত রইল রূপল। ভাবশূন্য গলায় জবাবে বলল, এত রাগ দেখাবেন না আমার সাথে। ভেবে দেখুন আপনি কি করেছেন। কি করেছি আমি? বেশি অ্যাটিটিউড থাকা ছেলেরা ভালো হয় না। কানা ছেলে আপনার পছন্দ হলেও সেই ছেলে আপনার মেন্টালিটির সাথে যাবে না। রূপলের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না নিহারিকা। নির্বোধ দৃষ্টিতে সে রাগে ডুবুডুবু রূপলের দিকে তাকিয়ে রইল। রূপলের রাগ এবং কথার সাথে বর্তমান পরিস্থিতি মেলাতে পারছে না সে। রূপলের আচরণ তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। দমনায় ভুগে অবিলম্বেই কপাল কুঁচকে এলো তার। ভ্রু যুগল উঁচিয়ে সে রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, হোয়াট? কার অ্যাটিটিউড বেশি? কোন কানা ছেলের কথা বলছেন আপনি? কিছুই তো বুঝতে পারছি না আমি। সিগারেটটি ধুম করে হাত থেকে ছুঁড়ে ফেলল রূপল। তীক্ষ্ণ দৃষ্টিতে সে নিহারিকার দিকে তাকালো। যতটা সম্ভব নিহারিকার মুখোমুখি এসে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে প্রশ্ন ছুড়ল, কেন? আপনি কিছু জানেন না? কি জানবো? আজব হয়েছেটা কি? সিরিয়াসলি আপনি কিছু জানেন না? না বলে আমি জানবোটা কিভাবে? আমি কি মনোবিজ্ঞানী যে সবার মনের কথা পড়ে বসে আছি? আপনার বিয়ের জন্য বাড়ি থেকে একটা ছেলে ঠিক করা হচ্ছে। বেকুব বনে গেল নিহারিকা। ধ্যান জ্ঞান তার পাল্টে গেল। চোখের পলক ফেলতে ফেলতে সে হতভম্ব গলায় শুধালো, বললে হলো? কে বললো আপনাকে এসব ফেক নিউজ? নিহারিকার গা ছাড়া ভাব দেখে যেন রূপলের গা পিত্তির আগে আরো দেরি করছিল। এই সিরিয়াস বিষয়টাকে নিয়ে হেলাফেলা করছে নিহারিকা। এই সময়টা কি দুষ্টুমি করার সময়? ঝাঝালো গলায় সে নিহারিকাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, কি ট্রাস্ট হচ্ছে না আমার কথা? ফেক মনে হয় আমাকে? তা নয় তো কি? আমার জন্য বিয়ে আসা বা পাত্র ঠিক করাটা তো হলো পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতো। অযথা এসব আজগুবি কথা বিশ্বাস করতে যাব কেন আমি? সেই ভেবে তো আমিও নিশ্চিন্ত ছিলাম, বাট এখন দেখি কাহিনী ঘটে গেল উল্টো। আমার ঘুমের 12টা বাজিয়ে দিল আপনার পরিবার আর ওই কানার ছেলেটা মিলে। মাথা কাজ করছে না আমার, কি করব আমি? কথার ঠেলায় রূপল তার মনের সব নিংড়ানো অনুভূতি প্রকাশ করে দিলেও নিহারিকা ব্যস্ত ছিল তার নিজের খেয়ালে। রূপলের কোনো কথাই যেন তার কান অব্দি পৌঁছয়নি। হুট করেই সে কপালে কয়েক দফা ভাঁজ ফুটিয়ে তুলল। চিন্তিত স্বরে বলল,
ও আচ্ছা, বুঝতে পেরেছি। এজন্যই ভাবি ও আম্মু মিলে আমাকে আকার ইঙ্গিতে বলছিল টিউশনিটা ছেড়ে দিতে। ঘটনা তাহলে এখানেই। এদিকে স্বস্তির শ্বাস ফেলতে ব্যস্ত রূপল। নিহারিকা তার কোনো কথাই শোনেনি। মনে মনে যদিও রূপল নিহারিকাকে চাইছে, তবে এই মুহূর্তে তা প্রকাশ করতে চাইছে না সে। সময় সুযোগ পরিস্থিতি বুঝে নিশ্চয়ই সে তার অনুভূতি নিহারিকার কাছে ব্যক্ত করবে। যদি এর আগেই নিহারিকা তার অনুভূতি বুঝতে পেরে যায়, তাহলে তো আর কোনো দুশ্চিন্তাই রইল না। সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের আগে পরে কিছু করতে চাইলে হিতে বিপরীত হয় বেশি। সেই ভেবে রূপল এখন তার অনুভূতিকে দমিয়ে রাখতে চাইল। গলা ছাড়ল রূপল, শান্ত থাকার চেষ্টা করলো। শার্টের কলারটা ঠিক করে সে ধীর গলায় নিহারিকাকে শুধালো। এখন আপনার কি মতামত? বিয়েটা কি এখনই করতে চান? আরে ধুর, আপনিও কি আমার মা বাবা ভাইয়া ভাবির মতো পাগল হয়েছেন? এতই সহজ বিয়ে? আগে তো আমাকে পছন্দ করতে হবে ছেলের, এরপর তো বিয়ে। যদি বলি ছেলের গোষ্ঠী শুদ্ধ আপনাকে পছন্দ করে ফেলেছে তখন? অট্ট হাসিতে ফেটে পড়ল নিহারিকা। হাসি থামাতে না পেরে সে বিদ্রুপের স্বরে বলল, হাউ ফানি রূপল, আমাকে করবে পছন্দ, তাও আবার ছেলে এবং ছেলের পরিবার মিলে? সেগুড়ে বালি। নিজেকে নিয়ে খিল্লি উড়ানো যেন শেষই হচ্ছিল না নিহারিকার। রাগকে সংযত করতে না পেরে রূপল বাইকে জোরে এক ঘুষি মারল। আঙ্গুলে প্রচন্ড ব্যথা লাগলেও সেই ব্যথাকে তোয়াক্কা না করে রূপল চোয়াল উঁচু করে তীক্ষ্ণ গলায় নিহারিকাকে শুধালো। আমি একদিন বলেছিলাম না আপনাকে নিজেকে সবসময় ছোট মনে না করতে? তবুও কেন একই কাজ বারবার রিপিট করেন আপনি? কথা গায়ে লাগে না আমার? খুব প্রশ্রয় দিয়ে ফেলেছি বলে মাথায় উঠে গেছেন? সহজ সরল ভাবতে শুরু করেছেন আমাকে? রূপলের হঠাৎ রেগে যাওয়াটা খুবই অস্বাভাবিক মনে হলো নিহারিকার কাছে। নিজেকে আঘাত করা এসব আবার কিসের রাগ? রাগ দেখানোরও তো একটা লিমিট থাকা উচিত। হাসি থামিয়ে নিহারিকা এবার তৎপর হয়ে উঠল। সোজা হয়ে দাঁড়ালো সে। কঠিন গলায় প্রশ্ন ছুড়ল, এসব কি ধরনের রাগ রূপল? নিজেকে আঘাত করার রাগ দেখানোর কোনো নমুনা হলো? তাছাড়া হয়েছেটা কি আপনার? আমার জন্য যদি বিয়ে এসে থাকে তাতে আপনার কি? এটা আপনার এত বাড়াবাড়ি করার কি আছে? তাড়াহুড়ো দেখিয়ে টিউশন থেকে আমাকে ডেকে আনলেন, ছেলে দেখতে কানা তাও বলছেন। বিয়েতে রাজি কিনা জিজ্ঞেস করছেন, এসবের কারণ কি? নিরুত্তর রূপল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে সে মাথা নুইয়ে মুখ ফুটে কিছু বলতে না পারার দ্বিধায় ভুগছে। হুট করেই নিহারিকাকে কিছু বলতে বা বোঝাতে চায় না সে। নিহারিকা হয়তো তাকে বা তার অনুভূতিকে পজিটিভলি নাও নিতে পারে। এমনিতেও মেয়েদের মন বোঝা বড় মুশকিল। মুখ ফসকে বেফাস কিছু বলে সে সেই মুশকিল কাজকে আরো বেশি মুশকিল করতে চাইছে না সে। রূপলের নীরবতা দেখে নিহারিকা একটু পরে রূপলের দিকে এগিয়ে গেল। মনের ভুলেই নিহারিকা হুট করে রূপলের ব্যথা পাওয়া হাতের আঙ্গুলটি বেশ শক্তপোক্ত ভাবেই ধরল। শিথিল গলায় শুধালো, কি হলো বলুন? অমনি রূপল আঙ্গুলের ব্যথায় ওহ করে উঠল। সঙ্গে সঙ্গে নিহারিকা রূপলের হাতটি ছেড়ে দিল। অস্থির দৃষ্টিতে সে ব্যথাতুর রূপলের দিকে তাকালো। অধীর গলায় শুধালো, কি হলো, ব্যথা লাগলো? নিহারিকার দিকে ফিরেও তাকালো না রূপল। অভিমান নিয়ে উল্টো দিকে ফিরে গেল সে। বাইকে উঠে স্টিয়ারিং এ হাত রাখলো। গম্ভীর গলায় নিহারিকাকে উদ্দেশ্য করে বলল, বাইকে উঠুন, আজ একটু আর্লি বাড়ি ফিরতে হবে। রূপলের ভাবশূন্য কাজকর্ম দেখে অবাক হলো নিহারিকা। বাইকে উঠতে উঠতে সে রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, কেন, কি এমন বিশেষ কাজ আছে আজ? পিয়াসার রিসেপশন নিয়ে কিছু কাজ আছে। বাইক স্টার্ট করে দিল রূপল। রাতের ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই মন প্রাণ ছুড়িয়ে গেল নিহারিকার। ঠোঁটের কোণে আচমকা এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। হাসি মুখে রেখেই সে নির্জীব রূপলকে শুধালো, আচ্ছা, কাল বিকেলের দিকে আপনি ফ্রি আছেন? কেন? আগে তো বলুন ফ্রি আছেন কিনা। কারণটা বললে সময় বের করব। কাল আমরা শপিং এ যাব, আমি ভাইয়া ভাবি, তাই জিজ্ঞেস করলাম আপনি ফ্রি আছেন কিনা। ফ্রি থাকলেও আমি আপনার সাথে যাব না। মেয়েদের সাথে শপিং এ যাওয়া নিজের গালে নিজে ঠাস ঠাস করে চড় মারা সমান। হোয়াট? এসব কে বললো আপনাকে? কেউ বলেনি, আমি নিজেই রিয়েলাইজ করি। ও বুঝেছি, সুহাসিনীর সাথে সব সময় শপিং এ যাওয়া হতো, তাই না? আর এখন এটা অতীত। তবে এক্সপেরিয়েন্স তো হয়েই গেছে। সেই এক্সপেরিয়েন্স থেকেই বলছি, মেয়েদের কোনো কাজে ছেলেদের যাওয়া উচিত নয়, বিশেষ করে শপিং আর পার্লারে।
ওকে ওকে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি বসেও নেই। যেতে না চাইলে যাবেন না, এটা বরং ভালোই হবে। রিল্যাক্স মুডে আরো 20-30টা দোকান ঘুরে দেখা যাবে। এই যে দেখেন, মিলে গেল না? এখন থেকে এইসব বলছেন, না জানি কাল শপিং এ যাওয়ার পর কি কি করবেন। জিজুর মাথা শুদ্ধ খেয়ে ফেলবেন। বেচারা জিজুর জন্য আমার এখন থেকেই টেনশন হচ্ছে। আরে দুটো বেডি মানুষ, বেচারা জিজু আমার শপিং ব্যাগগুলো সামলাবে কিভাবে? রূপলের সাথে কথা বাড়ালো না নিহারিকা, পুরোপুরি চুপ হয়ে গেল। ভিতরে ভিতরে রাগে ফুঁসতে লাগলো। নিহারিকার নীরবতায় রূপলের কোনো রূপ ভ্রুক্ষেপ হলো না। এক ধ্যানে সে বাইক চালাতে লাগলো। নিহারিকাকে বাড়ি পৌঁছে দিয়ে রূপল তার বাড়ি ফিরে গেল। যাওয়ার সময় হৃদির জন্য হাত ভর্তি চকোলেট, চিপস, আইসক্রিম নিয়ে গেল। রূপলের জন্য অপেক্ষা করতে করতে হৃদি সেই কখন ঘুমিয়ে পড়েছে। হৃদির মাথার পাশে চুপটি করে বসলো রূপল। পাশ থেকে নাজনীন বেগম উদ্বিগ্ন গলায় রূপলকে বলল,